ভারত শাসিত একটি সরকার দীর্ঘদিন আমাদের ঘাড়ে চেপেছিল এই শহীদ আবু সাইদ মুগ্ধ সহ ২,০০০ প্রায় ছাত্র জনতার আত্মত্যাগের বিনিময়ে আমরা একটি স্বাধীন রাষ্ট্র পেয়েছি। যারা এই আত্মত্যাগ করেছে আমি তাদের রুহের মাগফিরাত কামনা করছি। যারা আহত হয়েছে তাদের রোগ মুক্তি কামনা করছি এবং আজকের এই সভা থেকে তাদের সুচিকিৎসারও দাবি করছি। প্রিয় বন্ধুগণ, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রতিষ্ঠাতা মোহতারাম আমির সৈয়দ ফজলুল করিম পীর সাহেব চরমনাই রহমতুল্লাহ আলাই, তিনি খানকা ছেড়ে যখন রাজনীতির ময়দানে এসেছিল, তিনি দেখছিল যে এদেশের মানুষদেরকে বোকা বানিয়ে একের পর এক শুধু ক্ষমতার পালাবদল হয়, নেতা নেত্রীদের ভাগ্যের পরিবর্তন ঘটে, কিন্তু কেন সাধারণ মানুষের মধ্যে কোনো পরিবর্তন আসতেছে না? বারবার দুর্নীতিতে রাষ্ট্র চ্যাম্পিয়ন হচ্ছে, কেন সন্ত্রাস চাঁদাবাজ মুক্ত হচ্ছে না? তখন তিনি একটি স্লোগান বলেছিল কোরআনের এই আয়াত দ্বারা, যে ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, সৃষ্টি যার আইন হবে তার। আমাদের দেশে প্রচলিত একটি কথা আছে যে মার থেকে মায়া বেশি, তাকে বলে মায়া রাক্ষসী। যিনি আপনাকে আমাকে নির্ভুল সৃষ্টি করেছে, যে আল্লাহ তাআলা কোরআনুল কারিমে বলেছে যে আমার সৃষ্টির মধ্যে তোমরা পারলে একটি ভুল ধরিয়ে দেখাও। এই জন্যই আমি বলছি যে এই আল্লাহর জমিনে আল্লাহর সৃষ্টির জন্য আল্লাহর বিধান ছাড়া এদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন আসতে পারে না। এটা ছিল আমাদের শায়খ মুর্শিদ সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহ আলাইহির এই বক্তব্য। আজকে আমরা দেখছি বারবার আমাদেরকে আমরা আশাহত হচ্ছি। কেন? আসলে আমরা কেমন একটা বাংলাদেশ চাই, কি চাই? এদেশে মানুষের মধ্যে কোনো ভেদাভেদ থাকবে না, এই স্লোগানের মাধ্যমেই এই দেশ 1971 স্বাধীন হয়েছিল। সাম্য, মানবিক মর্যাদা, ন্যায় বিচার। কিন্তু আজ পর্যন্ত এর কোনো বাস্তবায়ন আমরা দেখছি ভাই। আজকে কোনো এক কবি বলে যে স্বাধীনতাটাকে আমি খুঁজেও স্বাধীনতা পাচ্ছি না। সাম্য জন্য আজকে কেন আবার আন্দোলন করতে হবে? কেন বারবার আন্দোলন করতে হবে? আমি যেহেতু নামাজের সময় হয়ে গেছে, সময়ও খুব সংক্ষেপ, আমি আপনাদের কাছে বিনীত অনুরোধ করব, এই দেশ আপনার, এই দেশ আমার। এই 53টা বছর শুধু নেতা নেত্রীরা দল মত চেঞ্জ করলেই হবে না, একটা নীতি আদর্শ আমাদেরকে চেঞ্জ করতে হবে। শুধু চিন্তা একটাই, কি পেলাম কি হারালাম। আজকে বেগম পাড়া হচ্ছে, একটা রাষ্ট্র ক্ষমতায় গেলে সব জায়গায় তার বিচারণ থাকবে, তার সাথে যারা চলবে তারা ধনী হবে। এই দুনিয়ার স্বপ্নের মধ্যেই আমাদের দিন যাচ্ছে, কিন্তু কখনোই আমরা ভাবিনি, কল্পনা করিনি এই রাষ্ট্রটা কিভাবে সংস্কার করা যায়। শুধু সংস্কার করলেই হবে না, এই সংস্কারের রূপরেখাও আমাদের মোহতারাম আমির দিয়েছিল সেই 1992 সাল থেকে, যে এদেশে যে নির্বাচন হয়, নির্বাচনের মাধ্যমেই এদেশে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেওয়া হয়। সেই নির্বাচন পদ্ধতিটাই ভুল। কারণ একটা জায়গায় যেই গণতন্ত্রের দোহাই দিয়ে আমরা নির্বাচন করি, একটা আসনে যদি 3 লক্ষ ভোট কাস্ট হয়, সেই 3 লক্ষ ভোটের কাস্টের মাধ্যমে সর্বোচ্চ ভোট পেয়ে যিনি নির্বাচিত হয় তিনি সংসদের প্রতিনিধি হয়। কিন্তু বাকি যে ভোটগুলো 1 লক্ষ 1.5 লক্ষ ভোট পেয়ে যদি এমপি হয়,
বাকি কাস্টিং 1.5 লক্ষ ভোটের মূল্যায়ন হয় না। এই জন্য আমরা বলেছি পিআর পদ্ধতিতে নির্বাচন করতে হবে, সংখ্যানুপাতিক হারে নির্বাচন করতে হবে। সংখ্যানুপাতিক ছাড়া নির্বাচন ছাড়া এদেশের পরিবর্তন আসতে পারে না। সংখ্যানুপাতিক হারে নির্বাচন ছাড়া পরিবর্তন আসবে না। একজন সংসদ সদস্যের কাজ কি টিয়ার কাবিখা ভাগ করা, সন্ত্রাসী চাঁদাবাজ পালা, ওই খেয়াঘাট ঘাট দখল করা, বাথরুম দখল করা, তা হতে পারে না। এদেশে মমতাজের মতো এদেশে অশিক্ষিত মূর্খরা সংসদে গিয়ে গান গায়, কিন্তু এই জাতির চিন্তা করে না। এই জাতি কিভাবে পরিবর্তন আসবে, এই জাতির কিভাবে চলবে, যার মধ্যে কোনো ভেদাভেদ থাকবে না। আজকে আপনার সন্তান, আপনি অনেক কষ্ট করে মাথার গাম পায়ে ফেলিয়ে ছেলেটাকে মাস্টার ডিগ্রি পর্যন্ত পড়ান, কিন্তু চাকরির ক্ষেত্রে কেন বৈষম্য হবে? কেন আপনি ঘুষ দিয়ে চাকরি নিতে হবে? কেন মেধার কেন মূল্যায়ন হবে না? এজন্যই আমরা বলেছি, যখন মূলে আসেন, একটা 12 তলা, উদাহরণ দিচ্ছি, একটি 12 তলা ভবনের ছাদের উপরে যেই পানি থাকে, এই পানির সমস্ত ফ্ল্যাটের বাসিন্দারা খায়। ঠিক এই সংসদ দ্বারাই দেশ পরিচালিত হয়। সংসদ ভালো হবে, দেশ ভালো হবে। সংসদ খারাপ হবে, দেশ খারাপ হবে। যোগ্য নেতৃত্ব দিয়া এই দেশ পরিচালনার জন্য যদি চিন্তা করতে হয়, তাহলে সংখ্যা আনুপাতিক হারের নির্বাচনের কোনো বিকল্প নাই। আমি আজকে আপনাদের মাধ্যমে, আমাদের সম্মানিত সাংবাদিক ভাইদের মাধ্যমে আমি এই সরকারকে দাবি করব, আপনারা বিপ্লবী সরকার, জনগণের সরকার, আপনারা আমাদের মনের চাহাত, মনের তামান্না, এদেশটা আমরা আর এই ফেসিজম তৈরি দেখতে চাই না। এদেশ আবার বারবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হোক, এটা আর দেখতে চাই না। এদেশের মায়ের কান্না এই সংগঠন দেখতে চাই না। এদেশের গুম খুন আর দেখতে চাই না। এদেশে আমরা নিরাপদভাবে চলতে চাই, আমাদের অধিকার নিয়ে চলতে চাই। একটা মসজিদের মধ্যে একজন প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রীর পাশে সাধারণ মানুষ দাঁড়ায়, সেখানে যেমন কোনো ভেদাভেদ থাকে না, ঠিক এই রাষ্ট্রেও কোনো ভেদাভেদ থাকবে না। আজকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যারা কর্মচারী কর্মকর্তা রয়েছে, তারা নিজেরা মনে করে এই দেশের মালিক, আর এদেশের যারা মালিক, যারা কর্মচারী, যারা এই দেশের জনগণ, তারা হইল মালিক। অথচ তাদেরকে কতভাবে তাদের সাথে খারাপ বিহেভ করা হয়, তারা কতটা ধিক্কারের শিকার হয়। প্রতিটা ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে যদি চিন্তা করেন, কোনো একটা ব্যবসায়ী বলতে পারবে না যে আমরা সরকার থেকে কোনো সহযোগিতা পেয়েছি। আমরা একটা ট্রেড লাইসেন্স আনতে গেলেও দেখা যায় বারবার সেখানে ঘুষ দিতে হয়, হয়রানি স্বীকার করতে হয়। কেন? কারণটা কি? এইটা হতে পারে না। তাই আমি আবারও এই সরকারকে বলবো আপনাদের মাধ্যমে, যে আপনারা সবাই আমাদের সাথে থাকবেন, হাতে হাত মিলে, কাঁধে কাঁধ মিলে এই দেশটা রক্ষা করব। একমাত্র পদ্ধতি হইল 170টা রাষ্ট্রের মধ্যে 91টা রাষ্ট্রে যদি পিআর পদ্ধতি থাকতে পারে, বাংলাদেশ কেন থাকবে না? তাই আপনারা আমার সাথে সবাই যদি একমত থাকেন, হাত তোলেন। সবাই পিআর পদ্ধতি একমত? হাত তুলবো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা কবুল করুক। আপনাদের দীর্ঘায়ু কামনা করে আমি আপনাদের মাঝ থেকে সংক্ষিপ্ত আলোচনায়